আমরা আমাদের এই ম্যাথ 233 এই কোর্সের সেকেন্ড যে পার্ট স্ট্যাটিস্টিক্স, সেই স্ট্যাটিস্টিক্স এর জন্য 2-3টা বই দেখবো আমরা। অত বেশি কিছু তো লাগে না, শুধুমাত্র তোমাদের সিলেবাসের মধ্যে যে টপিক গুলো আছে সেই টপিক গুলো নিয়েই আমরা দেখবো, যখন যে বইটা ভালো মনে হয়। তো প্রথমে যে ডেফিনিশন টাইপের জিনিসগুলো আছে সেটা আমি এই বই থেকে না, যদিও এটা অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স এন্ড প্রবাবিলিটি ফর ইঞ্জিনিয়ার্স, মন্টগোমারি এই ভদ্রলোকের বই, এটা থেকে আমি অবশ্য এই মুহূর্তেই শুরু করছি না, ওটা একটু পরে শুরু করবো। এখান থেকে আমরা আগে স্টার্ট করব এই বইটা থেকে আর কি। এখান থেকে কিছু ডেফিনিশনস গুলো, অন্যান্য বিষয়গুলো একটু দেখবো আমরা এখন, যদিও এটা বিজনেস স্টুডেন্টদের জন্য, তারপরও জাস্ট টপিক গুলো বোঝার জন্য হচ্ছে এখান থেকে আমরা দেখতে পারি। এরাও বাইরে রাইটার। স্যার আমরা কিনবো কোন বইটা স্যার? এখন এগুলো কিনতে হবে না, এগুলো আমি তোমাদের স্যার এগুলো শেয়ার করে দেবো না আমি পিডিএফ জি ফাইলগুলো। স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, প্রথমেই দেখো স্ট্যাটিস্টিক্স কি। আমি বইতে কি লিখেছে সেভাবে আমি যাচ্ছি না, আমি অন্যভাবে একটু বলার চেষ্টা করি। স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে তোমার a branch of applied mathematics, ম্যাথেরই একটা অংশ কিন্তু অ্যাপ্লাইড পার্ট, which deals with numerical non-numerical data নিয়ে কাজ করবে সেটা, to collect, how to collect the data, how to analyze, how to represent data, how to take decision based on data, এই বিষয়গুলো নিয়েই স্ট্যাটিস্টিক্সে আলোচনা করা হয়। বিভিন্ন মেথডে আছে এর মধ্যে আর কি। তো ডেটা বিষয়টা তোমরা সবাই জানো, ডেটা মিনস ইনফরমেশন। তো আমি একটু আগে দুটো টার্ম ইউজ করেছি, একটা হলো নন নিউমেরিক্যাল, একটা হচ্ছে নিউমেরিক্যাল। অর্থাৎ ডেটা কিন্তু নিউমেরিক্যাল হতে পারে, নন নিউমেরিক্যালও হতে পারে। তো এখন আমি একটু ডেফিনিশনটা কিভাবে আছে বইতে সেটা দেখি। বইতে যেটা লিখেছে ডেফিনিশন একদম এটা মুখস্থ, এটাই বলতে হবে এমন কোনো কথা নেই। আমরা চাইলে অন্য কোনো ডেফিনিশনও দেখতে পারি। দেখো, what is meant by statistics, সেই কথাটাই আমি একটু আগে বলছিলাম। একটা কালেকশন অফ নিউমেরিক্যাল ইনফরমেশন স্ট্যাটিস্টিক্স বলে। ডেফিনিশনটা দেখো একটু শেড করে দেয়া আছে। The science of collecting, organizing, presenting, analyzing, and interpreting data to assist in making more effective decisions. অর্থাৎ ডিসিশন নেয়ার জন্য, মানে শেষ কথা হচ্ছে মোর এফেক্টিভ ডিসিশন নেয়ার জন্য, বা কোনো কিছু কিভাবে আমি ইন ফিউচার পরিচালনা করব সেই ব্যাপারে একটা প্ল্যান করার জন্য কিছু কিছু অ্যানালাইটিক্যাল ব্যাপার আছে, ডেটা নিয়ে অ্যানালাইজ করে সেই সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। সো সেই ডেটা যে অ্যানালাইজ করব, প্রথমে তো আমাকে ডেটা কালেক্ট করতে হবে, ডেটাকে সাজাতে হবে, ডেটাকে প্রেজেন্ট করতে হবে, দেন অ্যানালাইসিস। তারপর সেটাকে ব্যাখ্যা করে দেখতে হবে ওর মধ্যে কি কি ইনফরমেশন বের হয়ে আসে। সেই ইনফরমেশন গুলোর উপর বেস করে আমরা ফার্দার যে অ্যানালাইসিস গুলো আরো বা চিন্তা ভাবনা গুলো বা প্ল্যানস গুলো যে করা হয় বা ডিসিশন নেওয়া হয় সেগুলো করা হয়। এই হোল বিষয়টাই হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর আন্ডারে। তো এটা যদিও এটা যদিও এটা বিজনেসের বই এটা, বাট ডেফিনেশন গুলো বা এই ধরনের টপিক গুলো বোঝার জন্য এটা ব্যবহার করা যেতে পারে। কি কি ধরনের স্ট্যাটিস্টিক্স আছে, টাইপস। প্রথমেই দেখো লেখা আছে ডেসক্রিপটিভ। Descriptive statistics is a method of organizing, summarizing, and presenting data in an informative way. কিভাবে তুমি ডেটাকে অর্গানাইজ করবে, সংক্ষিপ্ত আকারে নিয়ে আসবে এবং প্রেজেন্ট করবে, এবং সেটা দেখে যেন বোঝা যায় যে ওর মধ্যে কি কি ইনফরমেশন আছে।
তোমরা গড় মধ্যক প্রচুর করেছো, আদর্শ বিচ্যুতি করেছো, তারপর হচ্ছে হয়তো যাদের স্ট্যাটিস্টিক্স ছিল এইচএসসি তে বা পরিসংখ্যান ছিল তারা হয়তো আরেকটু অ্যাডভান্স করেছো, সংশ্লেষণ, সহ সংশ্লেষণ এই নামের, ওগুলো কিন্তু আর সবই ছিল আসলে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। তারপর সম্ভাবনার অঙ্ক তোমরা করেছো না? মনে হয় সবাই করেছো, আই থিংক সো। প্রবাবিলিটি করেছো সবাই, জি স্যার। কম আর বেশি আর যাই হোক করেছো তো। ও ওটা মানে তারপর তোমরা এই যে গড় মধ্যক প্রচুরক, তারপর শ্রেণী ব্যবধান দিয়ে ডেটাকে টেবিলের মাধ্যমে প্রকাশ করা, ট্যালি মার্কস, ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যায়, বাংলায় পড়েছো তোমরা হয়তো, এগুলোকে ব্যবহার করে, ওগুলো ছিল ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। আর সম্ভাবনা ওটা আরেক ধরনের স্ট্যাটিস্টিক্স। এই দেখো নিচের দিকে একটু রেডিশ অর ব্রাউনিশ টাইপের একটা কালার দিয়ে লেখা আছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। ইনফারেন্সিয়াল একটা সেকেন্ড টাইপ অফ স্ট্যাটিস্টিক্স। এটা মূলত তোমার কি করা হয় এখানে, পপুলেশন সম্পর্কে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া বা ডিসিশন মেক করা এসব হয়ে থাকে স্যাম্পলের উপর বেস করে। কিন্তু এই ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সের ভিত্তিটাই হলো প্রবাবিলিটি, থিওরি অফ প্রবাবিলিটি। তার উপর বেস করে ফার্দার যে অ্যানালাইসিস বা রিসার্চ গুলো বা থিওরি ডেভেলপমেন্ট, নিউ থিওরি ডেভেলপমেন্ট করা বা ডিসকভার করা, ওগুলো হয়ে থাকে এই প্রবাবিলিটি থিওরির উপর বেস করে আর কি। মানে স্টার্ট ফ্রম the foundation stone is the probability theory, and thereafter we go for the advanced level research or analysis or anything else. So this is inferential statistics. কিন্তু ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স ছিল শুধুমাত্র ওই ডেটা কিভাবে তুমি অর্গানাইজ করবে, সামারাইজ করবে, ডেটাকে কিভাবে প্রেজেন্ট করবে, কি ইনফরমেশন আছে অতটুকু জানা পর্যন্তই। ওখানে প্রবাবিলিটির no use of probability. There is no use of probability in descriptive statistics. So the basic difference is in one type, in descriptive statistics, there is no use of probability theory, but in case of inferential statistics, the base is, it is based on theory of probability. মানে এটা থিওরি অফ প্রবাবিলিটির উপর বেস করেই এর অ্যাডভান্স কাজগুলো করা হয়। যদিও ডেফিনিশনটা একটু অন্যভাবে লিখেছে এখানে, এই থিওরি অফ প্রবাবিলিটি কথাটা এখানে নিয়ে আসেনি ওরা, আনা উচিত ছিল। কি লিখেছে দেখা যাক। Inferential statistics, the methods of used, the methods used to estimate a property of a population on the basis of a sample. Population সম্পর্কে কোনো কিছু বের করে নিয়ে আসা, এস্টিমেট করা, সিদ্ধান্ত নেওয়া, ডিসিশন মেক করা, কিন্তু অন দ্য বেসিস অফ এ স্যাম্পল, স্যাম্পলের উপর বেস করে এভাবে বলেছে। কিন্তু আসলে স্যাম্পলটা আমি কোত্থেকে পাবো? সেই স্যাম্পলটার পাওয়ার চিন্তাটাই হচ্ছে দ্য থিওরি অফ প্রবাবিলিটির একটা প্রয়োগ থেকে, একটা থিওরি অফ প্রবাবিলিটির প্রয়োগ থেকে স্যাম্পলিং এর বিষয়টা চলে আসে। সো দ্য বেসিক ইজ, দ্য বেস ইজ দ্য থিওরি অফ প্রবাবিলিটি ইন কেস অফ ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। সে কারণে আমি কথাটা ওভাবে বলেছি, যদিও বইতে এভাবে লেখা আছে, স্যাম্পল দিয়ে বলা আছে। ঠিক আছে, অবভিয়াসলি স্যাম্পলের উপর বেস করেই করা হবে, কিন্তু ফাউন্ডেশন স্টোনটা হচ্ছে the theory of probability. Next, population. এই যে টার্মস গুলো, এগুলো আমি তোমাদের এক্সপ্লেইন করছি কারণ এর পরবর্তীতে যখন আমরা অন্যান্য চ্যাপ্টার গুলোতে যাব উপরের দিকে, সেখানে কিন্তু আমি শুধু বলবো যে সাপোজ এটা একটা পপুলেশন, ওটা একটা স্যাম্পল, এগুলো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, কিন্তু তখন কি কোনটার মানে কি তখন তারা ব্যাখ্যায় যাব না, সেজন্য এগুলো আগে ভাগে বলে দিচ্ছি এই টার্মস গুলোর বিষয়ে। পপুলেশন বলতে এতদিন আমরা যেটা জেনে এসেছি বা তোমরা যেটা জেনে এসছো, জনসংখ্যা, এটাকে বেশি না মাত্র 2-3 মিনিটের জন্য মাথা থেকে কিক আউট করো যে পপুলেশন মানে জনসংখ্যা না। ওকে, তাহলে পপুলেশন মানে কি?
মনে করো কিচ্ছু জানো না, কখনো শোনো নাই পপুলেশন মানে জনসংখ্যা, তাহলে এবার অন্যভাবে একটু শোনো। আক্ষরিক অর্থে আমরা জানি জনসংখ্যা, ওকে ফাইন। এখন পপুলেশন বিষয়টা হচ্ছে, আমি যদি একটু অন্যভাবে বলি, ইন ব্রডার সেন্স, মনে করো তুমি দেখতে চাচ্ছ যে প্রাইভেট ইউনিভার্সিটি যতগুলো আছে এবং সেখানে যে ইঞ্জিনিয়ারিং গুলো, যে ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় যতগুলো প্রাইভেট ইউনিভার্সিটিতে, ধরো তোমরা তো সিভিলে পড়ছো আর কি, তো এরকম আরো তো অন্যান্য কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটিতে সিভিল ডিপার্টমেন্ট আছে। I'm talking about only the private universities, not about the public. Okay. Now, our concern is which university is offering the most attractive curriculum and activities in case of civil engineering study. যে ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে প্র্যাকটিক্যাল লাইফে প্রয়োগ করার মতো এরকম মানে কি বলে, মানে খুব চমৎকার তারা একটা কোর্স কারিকুলাম বা একটা স্টাডি মেথড তারা অফার করছে স্টুডেন্টরা ভর্তি হওয়ার জন্য। খুব মানে পছন্দ করে তারা, খুব চমৎকৃত হয়ে তারা ভর্তি হবে, যে হ্যাঁ বেশ ভালো তো জিনিসটা, আমি এখানেই পড়বো। এই জিনিসটা তুমি দেখতে চাচ্ছ যে which university is offering the most attractive curriculum সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য আর কি। এখন এই জিনিসটা যাচাই করার জন্য তোমাকে আসলে কোন ইউনিভার্সিটি গুলোর দিকে নজর দিতে হবে বলো তো, ফলো করতে হবে কোন ইউনিভার্সিটি গুলোকে? পাবলিক। আমার প্রশ্নটা বাকি প্রাইভেট ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি গুলোতে সিভিল ইঞ্জিনিয়ার আছে। ভেরি গুড। এই যে লাস্ট যে বললে, বাকিরা হচ্ছে যে একটু বলতে পেরেছো, বাকিটুকার ইনকমপ্লিট ছিল আর কি। পাবলিক তো অবশ্যই না, পাবলিক ইউনিভার্সিটি অবশ্যই না। আমি বলেছি শুধুমাত্র সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যেই প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে আছে, আমি শুধু ওই প্রাইভেট ইউনিভার্সিটি গুলোকে নেব, তারা হবে আমার পপুলেশন, আদার্স গুলো না। সো হিয়ার আই এম টার্গেটিং, আমি কিন্তু টার্গেট করছি যে কোন কাজটা করতে যাচ্ছি, ওই কাজ রিলেটেড যারা যারা আছে শুধু তারাই হবে আমার পপুলেশন, বাকিরা নয়। সো আমি কিন্তু ফিক্স করে দিচ্ছি আমার কাজের উদ্দেশ্যে যেগুলো ইনভলভড তাদের হোল কালেকশনটা হলো আমার পপুলেশন। অর্থাৎ ওই যে আমি বললাম যে দেখতে যাচ্ছি কোন প্রাইভেট ইউনিভার্সিটি গুলোর মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিং খুব ভালো অফার করছে তাদের কারিকুলাম অ্যাক্টিভিটিস এর দিক থেকে আর কি। সো আমার পপুলেশন হবে ওই প্রাইভেট ইউনিভার্সিটি গুলো যেখানে সিভিল ডিপার্টমেন্ট আছে। এটা হচ্ছে মোর স্পেসিফাইড ওয়েতে বলতে হবে এইভাবে আর কি। অন্যান্য ইউনিভার্সিটি গুলো সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে নেই মনে করে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো, আমি নিয়ে লাভটা কি আমার? সো they wouldn't be counted in our population list. তারা আমার পপুলেশনটা হবে না। সো পপুলেশন তোমাকে যে উদ্দেশ্য, তুমি যে কাজটা করতে যাচ্ছ সেই কাজের উদ্দেশ্যে যারা ইনভলভড, সেই কাজের যে উদ্দেশ্যে যাচ্ছি ওই কাজের রিলেটেড যারাই থাকবে তাদের সবাই হচ্ছে আমার পপুলেশন। ওর বাইরে যারা থাকবে তাদের আমার দরকার নেই দেখার। আশা করি তোমরা এই সূক্ষ্ম পার্থক্যটা ধরতে পারছো যে হ্যাঁ, আমি যে কাজটা করব, যে উদ্দেশ্যে আমি একটা কিছু ভাবছি যে এটা আমি করতে যাচ্ছি, এরকম কোন একটা আমি স্টেপ নিতে যাচ্ছি, ওই চিন্তা ভাবনা রিলেটেড যারাই থাকবে তারাই হবে তোমার পপুলেশন, ওর বাইরের গুলো নয়। আরো একটু ক্লিয়ার করি, পপুলেশন মানেই তো আমাদের মাথায় কাজ করে মানুষ। নো, যে বিষয়ে কাজ করবে সেটাও তোমার পপুলেশন অন্তর্ভুক্ত হতে পারে, সেই বিষয় রিলেটেড, জীব কিংবা জড়, এনিথিং লাইভ অর ডেড। লাইভ অর ডেড কি কি হতে পারে? মনে করো তুমি লাইব্রেরি গুলো দেখতে চাচ্ছ, কতটা রিচ, কতটা সমৃদ্ধ, কতটা ভালো সাপোর্টিভ হতে পারে স্টুডেন্টদের জন্য লাইব্রেরি, এই জিনিসটা তুমি একটু দেখতে চাচ্ছ। দেখি তো নামি দামি 15-16টা ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি আর অস্ট কেমন অবস্থা আর কি। তাহলে তোমার
15-16 না, ইউনিভার্সিটি তো মনে হয় কয়টা, 56টা না কয়টা আছে প্রাইভেট ইউনিভার্সিটি জানো নাকি 50টা? কারো কোনো ধারণা আছে কয়টা আছে? না স্যার। এরকমই মনে হয়, 50টার কাছাকাছি মনে হয়, অ্যারাউন্ড 50 হবে আর কি। যাই হোক, তো দেখতে যাচ্ছ যে লাইব্রেরি কতটা রিচ। এখন কিন্তু তোমার পপুলেশন হবে লাইব্রেরি and the collection of the libraries, books, journals, research papers, এই জিনিসগুলো কতটা আছে সাপোর্ট দেওয়ার জন্য স্টুডেন্টদের, সেটাই হবে তোমার বিবেচ্য বিষয়। So here the population should be the books in the libraries, and of course from the private universities, because I'm just focusing how rich the libraries of the private universities. আমি জাস্ট এটার উপরে ফোকাস করছি যে কতটা রিচ they are of the private universities. পাবলিক ইউনিভার্সিটি গুলো কিন্তু হবে না, কারণ আমার উদ্দেশ্যই হলো বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য কতটা সমৃদ্ধ তার লাইব্রেরি। সো আমার সমস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে লাইব্রেরি যে এগুলো আছে, তাদের কালেকশন গুলো আছে, বইয়ের দিক থেকে হোক কিংবা তোমার জার্নাল পেপার হোক বা মাসিক ত্রৈমাসিক এই যে রিসার্চ পেপার, এগুলো যে থাকে থাকে তো এগুলো রেফারেন্স বুক থাকে প্রচুর, এগুলোর দিক থেকে কতটা সমৃদ্ধ। সো এখানে তোমার পপুলেশন হচ্ছে ওই ওই জিনিসগুলো, মানুষ না কিন্তু এখানে। আমার মনে হয় এই গত কয়েক মিনিটের মধ্যে তোমাদের পপুলেশনের থিঙ্কিংটা চেঞ্জ হয়েছে, এটা কি আশা করতে পারি? জি স্যার। ওকে, নাও বি স্পেসিফাইড হোয়াট ইজ পপুলেশন। যে তোমাকে চিন্তা করতে হবে যে আমি কি নিয়ে চিন্তা করব, যে কাজটা করছে কি নিয়ে, সেটা রিলেটেড না হলে আমি বলবো না। সেটা না হলে আমি বলবো হ্যাঁ, তুমি যদি বলো হ্যাঁ বাংলাদেশের পপুলেশন, তো তুমি শুরুতেই বলে দিয়েছো দ্য পপুলেশন অফ বাংলাদেশ, which means তুমি বাংলাদেশের জনসংখ্যাকে তুমি টার্গেট করেছো। সো obviously this is the population of বাংলাদেশ। কিন্তু এখন যদি বলো বলো যে লেটস টক অ্যাবাউট দ্য স্মোকার্স, তাহলে তোমার পপুলেশন কারা? only the smokers, not all other the peoples. Okay, তারপর যদি আরো স্পেসিফাই করে দিই দ্য ইয়াং স্মোকার্স 15 to 35 বা 15 to 30, উইদিন 30 কিন্তু ইয়াংই ধরা হয়। তুমি তোমার বয়স যখন 30-32 হবে, তখন তোমার কাছে মনে হবে আমি তো ইয়াংই আছি, এটা সেটাই স্বাভাবিক। বা 32-33 যখন হবে তখন স্টিল অবভিয়াসলি ইউ নো ছেলেদের বয়স কিন্তু 30 থেকে 33-34 এটাকে ধরা হয় একেবারে হাই টাইম। যারা ইয়াং এজেস তোমরা যারা আছো 20-21 বছর বয়সের, হ্যাঁ অবভিয়াসলি তোমরা ইয়াং, কিন্তু 32-33 বছর বয়সটাকে বলা হয় একদম মানে তোমার ইউ আর টপ অফ ইউর ইয়াংহুড, ইউ আর অন টপ অফ ইউর ইয়াংহুড। ঠিক আছে, ওইটাই হচ্ছে মানে শীর্ষ চূড়া ধরা হয় আর কি ওটাকে আর কি, মানে সাইন্টিফিক্যালি অ্যান্ড অন্য দিক থেকেও ওই বলা হয়েছে, কিন্তু এভাবে ইন্ডিকেট করা হয়েছে। ইউনো এটা যাই হোক পরে বুঝতে পারবে, এখন আরো তোমাদের আরো 10 বছর পার হতে হবে, আরো 10-11 বছর, তাহলে বুঝতে পারবে। ওকে, সো টার্গেটেড হতে হবে ওই জিনিসটাই। যাক, এক কথার মধ্যে আরেক কথা নিয়ে আসলাম, সরি। স্যাম্পল মানে কি বলতো? স্যাম্পল মানে অর্থ কেউ বলতে পারো? বাংলায় নমুনা, জানতে তো এটা নাকি? জি স্যার। আচ্ছা, বলবে রেসপন্স করবে, রেসপন্স না করলে তো মনে হয় যেন ডেড ক্লাস, মৃত্যুপুরী মনে হয়, কেউ নাই। আমি এমনি এমনি বলে যাচ্ছি, কারণ আমি তো আর কাউকে দেখতে পাচ্ছি না। ওকে, স্যাম্পল হচ্ছে তোমার নমুনা, যেটা বুঝি আমরা। নমুনার কাজটা কি? নমুনা দেখে আমরা বুঝতে পারি যে হ্যাঁ ওই জিনিসটা বড় পরিসরে কেমন হতে পারে, আরো ভাস্টলি কিরকম হতে পারে, সেটার ধারণা পাওয়া যায়। যেমন তোমরা আহ প্রথম যখন ল্যাপটপ কিনতে গিয়েছো, সবারই তো ল্যাপটপ আছে তাই না, আশা করা যায়। ল্যাপটপ সম্পর্কে যখন জেনেছো বা ইয়ে করেছো,
বা কেনার চিন্তা ভাবনা করেছো? কি গিয়েই একটা কিনে ফেলেছো নাকি নাকি আরো কিছু স্টাডি করেছো বা অন্যান্য যাদের স্টাডি আছে? করা লাগে স্যার। ডেফিনেটলি তুমি স্টাডি করেছো, হয়তো দুই একটা হাতে নিয়েও দেখেছো, কেমন চালিয়ে দেখেছো, তাই না? তো দেখে কি উদ্দেশ্যে দেখেছো বলো তো? বাছাই করে দেখার জন্য, মানে কোন স্যাম্পলটা বেশি ভালো, মানে কোনটা রাইট, বেশি। ভেরি গুড, ভেরি গুড। তো এই যে বিষয়টা, তুমি একটা ডিসিশন মেক করার জন্য, একটা ডিসিশন নেয়ার জন্য কি তুমি কাজটা কিন্তু করেছো, যে ফাইনালি আমি একটা ডিসিশন নিয়ে আমি একটা কিনবো। একইভাবে যখন বড় পরিসরে কাজ করা হয়, কোনো কোম্পানি বা কোনো রিসার্চ ল্যাব যেখানে কম্পিউটার কাজে লাগে, বা কোনো অফিস এরকম যেখানে অনেক কম্পিউটারের কাজ আছে, তারাও কিন্তু ওরকম একটা দুটো বা দু চারটা স্যাম্পল একটু টেস্ট করে দেখে যে কি অবস্থা। মানে ধরেই কিন্তু হুট করে একটা কিনে নিয়ে আসে না কিন্তু। ৮০, ৯০, ১০০, ২০০ কম্পিউটার ল্যাপটপ গুলো কিনে নিয়ে আসবে তাদের অফিসারদের জন্য বা তাদের ওয়ার্কার্সদের জন্য। এনে দেখলো যে যা তা অবস্থা, তার কি হলো, হলো না। তার স্যাম্পল তারা চেক করে, তারা হোল বিষয়টা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য। সো দিস ইজ স্যাম্পল। এখন স্যাম্পলটাকে কেমন হতে হবে? অবভিয়াসলি স্যাম্পলটা এমন হতে হবে যেন হোল পপুলেশনকে সে রিপ্রেজেন্ট করে। তুমি গেলে কোনো একটা কোম্পানির কাছ থেকে ল্যাপটপ নিয়ে আসার জন্য, সে তোমাকে তার ভালো ভালো সব দেখালো, সব ইয়ে করলো, কিন্তু তুমি করলে কি, ওকে আরে বাবা সবই তো ভালো, ঠিক আছে আমার অফিসের জন্য আমি 50টা নিয়ে আসি। 50টা নিয়ে আসার পর দেখলে যে সেই সব ভালোর সাথে আরো কিছু এমন কিছু জিনিস এসছে বা এমন কোনো সমস্যা ঢুকে গিয়েছে, এখন তো তুমি পড়েছো বিপদে। তাহলে তোমার মাথায় কি ঢুকবে? যে সে আমাকে যত ভুল তথ্য দিয়েছে, বানোয়াটি তথ্য দিয়েছে, ইচ্ছা মতো তাকে তুমি ইয়ে করবে আর কি, রাগারাগি করে অনেক কথাই বলবে হয়তো আর কি। এখন সে যদি এইভাবে দেখাতো তোমাকে, ঠিক আছে আমাদের এগুলো ভালো, পাশাপাশি এবার এই ধরনের দু একটা সমস্যাও থাকতে পারে বলে মনে হয়, তাহলে কিন্তু তুমি দ্বিতীয়বার চিন্তা করতে যে এই সমস্যাগুলো সহ আমি তার কাছ থেকে এত বড় কিছু নেব কিনা, এই ডিসিশনটা আমি নিতে পারি কিনা। তখন ওরকম হলে তুমি নিশ্চয়ই অন্য একটা জায়গায় আবার একটু চেক করতে। সো স্যাম্পল শুড বি রিপ্রেজেন্টেটিভ, না হলে গালি খাওয়ার সম্ভাবনা আছে। ভুল আরো বাড়বে, বড় পরিসরে যে ভুল আরো বাড়বে কাজের ক্ষেত্রে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, ডিসিশন মেকিং বা রিসার্চ করার ক্ষেত্রে। তো স্যাম্পলটা এমন হতে হবে, ওটা দেখে যেন বোঝা যায় যে আচ্ছা যদি এরকম হতে মানে ভুল শুদ্ধ সহই যেন বোঝা যায় যে হ্যাঁ, বড় পরিসরে কাজ করতে গেলেও এরকম একটু একটু ভুল চলে আসতে পারে, ওটা যেন মাথায় থাকে আর কি। সো স্যাম্পল শুড বি রিপ্রেজেন্টেটিভ। এই কথাটা এই বইতে এখানে লেখা নেই, বাট তোমরা লিখে রাখতে পারো। তোমরা কিন্তু খাতা কলম নিয়েই বসিও, কারণ কিছু কিছু শর্ট নোটস না লিখলে কিন্তু, এখন হয়তো শুনছো যদিও রেকর্ডসটা থাকছে, কিন্তু রেকর্ডসটা দেখতে দেখতে তোমাদের আবার অনেকটা সময় চলে আসবে, চলে যাবে, তখন আবার দেখবে যে একটু ইয়ে লাগতে পারে আর কি, যে অনেক কিছু মনে নেই এরকমটা মনে হতে পারে। সে কারণে টুকটাক শর্ট নোট লিখে রাখবে আর কি, এক দুই চারটা শব্দ দিয়ে আর কি, যেন পরবর্তীতে তুমি নিজেই দেখে বুঝতে পারো যে কি বলেছিলাম। সো এখানে স্যাম্পল যেটা দেখতে পাচ্ছ, এটাকে এইভাবে না বলে আমরা অন্যভাবে বলবো, আর রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ দ্য পপুলেশন অফ ইন্টারেস্ট। ও একটা কথা বলতে ভুলে গিয়েছি, এই যে অফ ইন্টারেস্ট কথাটা কিন্তু দিস ওয়ান, এই যে অফ ইন্টারেস্ট অথবা এই যে অফ ইন্টারেস্ট, আচ্ছা এখানেও আছে অফ ইন্টারেস্ট। কারণ তোমাদের শুরুতেই আমি একটু বলেছি এই পপুলেশনের সংজ্ঞার সময়, যে যে বিষয়ে কাজ করতে বা যে উদ্দেশ্যে তুমি কোনো ইয়ে করবে আর কি, রিসার্চ করবে, সেটা রিলেটেড হতে হবে কিন্তু, সে কারণেই অফ ইন্টারেস্ট কথাটা ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। অফ ইন্টারেস্ট কথাটা না দিলে বোঝায় তো সবই তো হয়ে গেল পপুলেশন। ওই যে বললাম নির্দিষ্ট করে বলতে হবে কোন কাজের জন্য, সেটাই। আচ্ছা, এখন দেখো এবার এটার ভ্যারিয়েবল তো সবাই চেনো, টাইপস অফ ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল সবাই জানো, যেমন এই তোমরা যে ল্যাবে যে এক্সপেরিমেন্ট করো, ডেটা যে নাও, বিভিন্ন এক্সপেরিমেন্ট করে ডেটা তো নিতেই হয় তোমাদের, তাই না? নিতে হয় না?
আছে তো, জি স্যার। ডেটা তো নিতেই হয়। সো ওই ডেটাগুলোকে মানে একটা হেডিং থাকে না যে এই জিনিসের ডেটা, ওইটাই ভ্যারিয়েবল। ঠিক আছে, ওটাই ভ্যারিয়েবল। মনে করো ভোল্টেজ আর অ্যাম্পিয়ার বা কারেন্ট, রেজিস্ট্যান্স, এই যে ডেটাগুলো, এই এক্সপেরিমেন্ট করেছো তোমরা নাকি? ও না, তোমরা না, তো ইয়েরা করে, ইলেকট্রিক্যাল ওরা ওরা করে মনে হয়, বা তোমরাও হয়তো করো কিছুটা, আই ডোন্ট নো, মানে ফিজিক্স ল্যাবে করেছো হয়তো, করেছো না, যে এই যে আই আর ভি এটার হোয়াটএভার, হয়তো করতে। জি স্যার, করেছি এটা। হ্যাঁ, তো এই যে ডেটাগুলো নিচ্ছ, প্রতিটা তো হেডিং আছে, অ্যাম্পিয়ার, ভোল্টেজ, তারপর তোমার আর কি যেন রেজিস্ট্যান্স, কত ভোল্টে, ও ওহম, তাই না? জি স্যার। হ্যাঁ, এই যে এগুলোই চলক, ভ্যারিয়েবল। ওয়েল, এখন টাইপস অফ ভ্যারিয়েবল, কোয়ালিটেটিভ হতে পারে, কোয়ান্টিটেটিভ হতে পারে। সরি, কিভাবে হতে পারে? যেমন প্রথমে কি আছো দেখি তো এখানে, অনির্বাণ 121 আছো? নেই তো মনে হচ্ছে, জয়েন করে কি নাই হয়ে গেল নাকি? আচ্ছা, আর কে আছে? 122 কে? আরে বাবা, এরা দেখি সব নাই হয়ে গেছে জয়েন করে। নাই হয়ে গেলে কেমনে হবে? 111 তুলি। বাহ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমার কি প্রশ্নটা করি তাহলে, যাক একজন রেসপন্স করেছে, বাকিরা কি আবার ঘুমিয়ে গেল কিনা সকালবেলা ক্লাসে জয়েন করেই? আচ্ছা, আম, আমি প্রশ্নটা করছি এই কারণে, ডোন্ট টেক ইট ইন আদার ওয়েজ প্লিজ। এই টাইপস অফ ভ্যারিয়েবল বোঝানোর জন্য আমি প্রশ্নটা করছি, আর কিছু না। হোয়াটস ইউর হাইট? স্যার 5 feet 3 inches, 3 to 4. 5 feet 3 to 4, ওকে, or 5 feet 3.5 inches, 3.5 ইঞ্চি ধরে নিলাম, মাঝামাঝি। হোয়াটস ইউর আই কালার? Brown sir. ব্রাউন। ওকে, বাকিরা বলো তো। ও, আমি ওকে দুটো প্রশ্ন করেছি, হার হাইট অ্যান্ড হার আই কালার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ তুলি। তো এখন এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়, বেসিক ডিফারেন্সটা কি কোথায় বলো তো, এই দুটো ডেটার মধ্যে, ইনফরমেশনের মধ্যে? কেউ বলতে পারবে? ডাটা টাইপ। যেমন ক্লিয়ার করে একটু ব্যাখ্যা দিয়ে বলো। একটা হচ্ছে স্যার হাইট, হ্যাঁ, ইন্টিজার, আর আরেকটা হচ্ছে ইন্টিজার না, ইন্টিজার হবে এমন কোনো কথা নেই, বলো নিউমেরিক্যাল। মানে নিউমেরিক্যাল, আর আরেকটা হচ্ছে এমনিতে অ্যালফাবেটিক্যাল, ব্ল্যাক। রাইট, হ্যাঁ, মানে কোয়ালিটেটিভ। জি জি কালার কিরকম, কোনো সংখ্যা দিয়ে প্রকাশ হচ্ছে না, কোনো নাম দিয়ে প্রকাশ হচ্ছে আর কি, রাইট? পার্থক্য বোঝা যাচ্ছে? দুটোই স্যার। কিন্তু ইনফরমেশন, বাট here we are dealing with numerical and the other one is the non-numerical data. Okay, thank you very much. ঠিক আছে, এবার এখানে একটা ছক আছে, দেখো, এটা দেখলে বুঝতে পারবে তোমরা, তোমরা যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, দেখলেই বুঝতে পারবে। কমার্সের ওদের যখন পড়াই আমি, কিছু কিছু ব্যাখ্যা করা লাগে আর কি। কোয়ালিটেটিভ বলার অপেক্ষা রাখে না, হেয়ার কালার, ব্র্যান্ড অফ পিসি, ম্যারিটাল স্ট্যাটাস। কোয়ালিটেটিভ, discrete and continuous. You know what is discrete and continuous? I'm damn sure you know very much. Okay, discrete যেটা তুমি একটা একটা করে গণনা করতে পারো, ঠিক আছে, সেটাই হচ্ছে ডিসক্রিট। আর কন্টিনিউয়াস হচ্ছে কোনো ব্রেক নেই, কন্টিনিউয়াসলি চলছে, যেমন সময়, তাপমাত্রা, টেম্পারেচার, ইনকাম, এক্সপেন্ডিচার, রেইনফল, ঠিক আছে, তোমার ওয়েট, হাইট, এগুলো সবই হচ্ছে কন্টিনিউয়াস ফর্মে, ঠিক আছে। আচ্ছা, যেমন সময় তো কন্টিনিউয়াস ফর্মেই চলছে, তাপমাত্রাও কন্টিনিউয়াস ফর্মেই চলে। এমন না যে 5 ডিগ্রি আর 7 ডিগ্রির মাঝখানে কোনো কিছু নাই, 5 ডিগ্রি থেকে এক লাফ দিয়ে 6 ডিগ্রি, আরেক লাফ দিয়ে 7 ডিগ্রি হয়ে যায়, তা না। কন্টিনিউয়াসলি গ্র্যাজুয়ালি বাড়ে এটা। তোমার হাইট গ্র্যাজুয়ালি বাড়ে, তুমি লাফ দিয়ে 5 ফিট মানে ছোটবেলা থেকে বড়বেলা হয়ে যাও না, কন্টিনিউয়াসলি বাড়ে। ইনকামও কিন্তু কন্টিনিউয়াস, দেখে মনে হয় যে হ্যাঁ এটা তো ফিক্সড ইনকাম, নো,
নো, দ্য থিঙ্কিং ইজ ইনকামটা তো আমার এমনও হতে পারতো যে প্রতিদিন ফ্র্যাকশনালি বাড়ছে বিভিন্ন পয়েন্ট অফ টাইমে। কারণ 1 বছর পর পর অফিস কি করে, একটা ইনক্রিমেন্ট দেয় কিন্তু যতগুলো এমপ্লয়ি থাকে। তো সেটা তো বছরে হিসাব করে। এখন তুমি যদি প্রতি সেকেন্ডে হিসাব করে ফেলো জিনিসটা, ভাগ করে দাও সেকেন্ডে, 1 বছরে কত সেকেন্ড। সো দিস ইজ কন্টিনিউয়াস। ঠিক আছে, এরপর লেভেলস অফ মেজারমেন্টস। ইউ নো হোয়াটস মেজারমেন্টস? আচ্ছা তোমরা বুঝো, জিনিসটা ব্যাখ্যা করতে হবে না। দেখো, ডেটার বা মেজারমেন্টের বিভিন্ন লেভেল আছে আর কি। প্রথমেই নমিনাল লেভেল ডেটা। এই যে একটু আগে আমি একজনকে জিজ্ঞেস করলাম যে তার আই কালারটা কি, she replied, কি নাম ছিল যেন, তুলি। তুলি replied her eye color is brown. সো সে কিন্তু কোনো নিউমেরিক্যাল ভ্যালু বলেনি, একটা নাম বলেছে আর কি, যে আমার চোখের কালারটা হচ্ছে ব্রাউন। এখন এই ধরনের ডেটাকে বলা হয় নমিনাল লেভেল ডেটা, মানে লেভেলস অফ মেজারমেন্ট। ডেটার কিছু লেভেল আছে, এটাকে বলা হয় নমিনাল লেভেল। নন নিউমেরিক্যাল ডেটা তো অবশ্যই, কিন্তু লেভেলটা হচ্ছে অন্য জিনিস। ঠিক আছে, এর উপরের ধাপের যে ডেটাটা আছে, যে লেভেল অফ ডেটা, সেটা হচ্ছে অর্ডিনাল লেভেল। দেখো, অর্ডিনাল লেভেল। আচ্ছা, এবার আরেকজনকে একটু জিজ্ঞেস করি, দেখি আর কে কে আছো। ঘুমিয়ে বলে তো মুশকিল, জিজ্ঞেস করে যা পাই না কাউকে। সম্পদ 153 আছো? সম্পদ, এই যে জয়েন করে কি হাওয়া হয়ে যায় এরা? আচ্ছা, খালিদ 115 জি স্যার। আছো না? ওকে, তোমরা ক ভাই বোন? 3 ভাই। আচ্ছা, একদম বড় থেকে ছোট পর্যন্ত নাম, শুধু নামগুলো বলো, আর কিছু না। তুষার, খালিদ আর মেহেদি। আচ্ছা, তো সবাই যদি এভাবে লিখো যে তুষার, খালিদ, মেহেদি, জাস্ট সিরিয়ালি লিখলে তুমি, চিন্তা করে দেখো তো, এই যে সিরিয়ালি তুমি লিখলে, এখান থেকে কিন্তু তুমি নামটাও জানতে পারছো, মানে নমিনাল লেভেল ডেটা, সাথে সাথে অর্ডারটাও বুঝতে পারছো যে কে অগ্রজ, সবার আগে কে, মানে সবচেয়ে বড় কে, তারপর সবচেয়ে ছোট কে। কি দুটো জিনিস বের হয়ে আসছে না এখান থেকে? এটা হচ্ছে স্যার আমি জানি, মানে আমি জানি যে আমার তুষার হ্যাঁ, হচ্ছে না বড়, আমি হচ্ছে ঠিক আছে, এরপরে। না ঠিক আছে, আমরা যখন ডেটাটাকে এভাবে প্রকাশ করব, হিয়ার উই আর রিপ্রেজেন্টিং দ্য ডেটা ফ্রম এল্ডার টু দ্য জুনিয়র, ফ্রম এল্ডেস্ট টু দ্য জুনিয়র, এইভাবে দেয়া থাকলো জিনিসটা। তাহলে আমার কিন্তু আর লিখতে হলো না যে কার বয়স কত, সংখ্যা কিন্তু লিখতে হচ্ছে না, কিন্তু আমি বুঝতে পারছি কে বড় ওই অর্ডারটা দেখে আর কি। কারণ ওইভাবে বলা, ডেটাটা আছে ওইভাবে যে অর্ডারলি বড় থেকে ছোট সাজানো আছে এখানে। সেগুলোকে জি বলা স্যার। হয় অর্ডিনাল লেভেল ডেটা। বা এখন আমি যদি তোমাদের ক্লাসের এইভাবে সাজাই রোল নাম্বারটা, তোমাদের ক্লাসের সিরিয়ালটা যদি এভাবে সাজাই, সবচেয়ে হাই সিজিপিএ যার, সেকেন্ড যার, ফোর্থ যার, মানে স্কুলে যেরকম রোল নাম্বার ছিল সেভাবে যদি সাজাই আমরা, স্কুলে তোমাদের কিভাবে ছিল রোল নাম্বার গুলো, কিভাবে সাজাতো? রেজাল্টের উপর বেস করে না এমনি? স্যার রেজাল্টের অ্যালফাবেট উপরে। অনুযায়ী। মানে পরীক্ষার নাম্বার অনুযায়ী কে ফার্স্ট, ফাইনাল পরীক্ষা ফার্স্ট সেকেন্ড, তাই তো বিষয়টা ছিল। যাক, আগে এরকম ছিল যে বার্ষিক পরীক্ষায় যে ইয়ে হবে, ফার্স্ট হবে, পরের বছরের ক্লাসে তার রোল নাম্বার 1। এই যে সিরিয়ালটা, এখন যদি আমি কোনো নাম ধাম কিছু, মানে কোনো সংখ্যা টংখ্যা কিছু লিখলাম না, শুধু সিরিয়ালে সবার নাম লেখা আছে এইভাবে, এইটার উপর বেস করে, তখন কিন্তু বোঝা যাবে যে হ্যাঁ, সবচেয়ে ভালো রেজাল্ট বোধহয় ওর ছিল, তাই ওর নাম 1 নম্বরে আছে, তারপর সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এভাবে করে এরপরে আরো। এই হচ্ছে বিষয়টা আর কি। ওয়েল, এখন আরেক ধরনের লেভেল, ইন্টারভাল লেভেল ডেটা। এই ইন্টারভাল লেভেলটা হলো তোমার, এই যে তাপমাত্রার কথা যদি বলি, এই ইন্টারভাল লেভেল ডেটাতে এসে আমরা সংখ্যার অস্তিত্ব দেখতে পাবো আর কি এখন। কিন্তু একটা মজার ব্যাপার এখানে আছে, এখানে সংখ্যার অস্তিত্ব থাকলেও অ্যাবসলিউট জিরো বলে কিছু নেই এখানে। মনে করো তাপমাত্রা -1 ডিগ্রি
আর 1 ডিগ্রি, এর মাঝে কি ডিগ্রি সেন্টিগ্রেড, এর মাঝখানে কি তাপমাত্রাটা কত? -1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, আবার 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, মাঝখানে কত? 0 ডিগ্রি। আচ্ছা 0 ডিগ্রি, ফাইন। এই 0 ডিগ্রি বলতে আমরা কি বুঝি? কি তাপমাত্রার অস্তিত্ব নেই এরকম কিছু? আছে। রাইট, তাপমাত্রা আছে, কিন্তু ওই অবস্থানটা বোঝানোর জন্য আমরা একটা ইন্ডিকেটর দিচ্ছি যে হ্যাঁ এই অবস্থানটাকে 0 ডিগ্রি বলছি আমরা। তার মানে এই নয় there is no existence of temperature in the environment, যে এনভায়রনমেন্টে তাপমাত্রার অস্তিত্ব নেই এটা নয় কিন্তু বিষয়টা, ওই অবস্থাটা বোঝাচ্ছি আমরা। তো এই ধরনের যে ডেটাগুলো থাকে সেগুলোকে আমরা বলি ইন্টারভাল লেভেল ডেটা। তুমি একটার সাথে আরেকটার পার্থক্য এরকম ওই ইন্টারভ্যালের মাধ্যমে দেখাতে পারো। 5 ডিগ্রি সেন্টিগ্রেড, 20 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? শীতকাল আর গরমকালের তাপমাত্রার পার্থক্য এত ডিগ্রির মধ্যে একটা ইন্টারভ্যাল আকারে প্রকাশ করতে পারো। কিন্তু কোন ওই 0 মানে বোঝায় ওরকম বোঝায় না যে ওই কোনো কিছুর অস্তিত্ব নেই, সেটা বোঝায় না এখানে। সেই জিনিস আবার ইন্ট্রোডিউসড হয় এই রেশিও লেভেল ডেটাতে। এই রেশিও লেভেল ডেটাতেই তোমার অল কাইন্ডস অফ নাম্বারস এগুলো চলে আসে আর কি। এখানে 0-র ব্যবহারও আছে এখানে, ঠিক আছে? যেমন এখানে একটা এক্সাম্পল দিয়ে ওরা বোঝানোর চেষ্টা করেছে, কারো ইনকাম যদি 0 হয় তাহলে কিন্তু জিনিসটা বোঝাচ্ছে যে সে ইনকাম করে না, এটার একটা অবস্থা বোঝাচ্ছে কিন্তু, ঠিক আছে? তার ইনকাম কত? 0, which means he is jobless or he is not working or he is yet to join a work, যে তার এখনো কাজে জয়েন করা বাকি আছে। এটাও একটা অবস্থা বোঝাচ্ছে, কিন্তু তার ইনকামটা 0, মানে ইনকাম নাই, ইনকামের অস্তিত্ব নাই তার এই মুহূর্তে, ঠিক আছে? এখানে 0-র ব্যবহারটা আছে। এটা হচ্ছে রেশিও লেভেল ডেটা। আশা করি তোমরা কিছুটা আইডিয়া পেয়েছো মোটামুটি। তো আমাদের এই বেসিক্স এর কথাবার্তাগুলো আজকে এই পর্যন্তই থাকলো। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে অন্য টপিকগুলো নিয়ে আরো ফার্দার অ্যানালাইসিস করব ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ।